যে তিতুমির কলেজে ইনকোর্স পরীক্ষাতে এই চ্যাপ্টারটা দিয়েছে, যার কারণে হচ্ছে এই চ্যাপ্টারটা এখন করাতে হচ্ছে। না হয় হচ্ছে আমি আরো পরে করাতাম। তো দেখি চ্যাপ্টারটা শুরু করি। একটু মনোযোগ দিতে হবে, যদি ভালো মতো মনোযোগ দেওয়া যায় এবং প্র্যাকটিস করা যায় তাহলে ইজিলি পারা যাবে, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, বাট অন্যান্য চ্যাপ্টার চেয়ে এটা একটু হার্ড আর কি। ঠিক আছে, আচ্ছা আমি ক্লাসে চলে আসলাম। আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম এক্সচেঞ্জের ডিটারমিনেশন, যার বাংলা অর্থ হচ্ছে বিনিময় হার নির্ধারণ। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের বেসিকগুলো আমাদের একটু জানতে হবে। প্রথমে আমরা জানবো যে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক বিনিময় কাকে বলে। প্রথমে আমরা কি জানবো যে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক বিনিময় কাকে বলে। এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ বলে। এক দেশের সাথে এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ বলে। ধরো তুমি হচ্ছে বাংলাদেশের একজন ব্যবসায়ী, তুমি ইন্ডিয়ার কোনো লোকের কাছে যদি পণ্য বিক্রি করো বা ইন্ডিয়ার কাছ থেকে তুমি যদি কোনো পণ্য ক্রয় করো, হ্যাঁ, তাহলে এই যে এক দেশের সাথে অন্য দেশের লেনদেন হলো বা পণ্যের বিনিময় হলো বা অর্থের বিনিময় হলো, হ্যাঁ, এই লেনদেন বা বিনিময়কেই আমরা বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ বলে থাকি। আচ্ছা, তাহলে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক বিনিময় বিষয়টা কি? এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ বলে। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে যে ফরেন এক্সচেঞ্জ রেট বা বৈদেশিক বিনিময় হার কি। ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ রেট বা বৈদেশিক বিনিময় হার কি? আচ্ছা, যে হারে একটি দেশের প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রার সাথে বিনিময় করা যায়, যে হারে যে হারে একটি দেশের প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রার সাথে বিনিময় করা যায়, তাকে বৈদেশিক বিনিময় হার বলে বা ফরেন এক্সচেঞ্জ রেট বলে। যে হারে একটি দেশের প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রার সাথে বিনিময় করা যায়, তাকে বৈদেশিক বিনিময় হার বলে। আমি একটা উদাহরণ দিয়েছি যে বাংলাদেশের ৭৭ টাকা দিয়ে যদি আমেরিকার $1 ক্রয় করা যায়, তাহলে টাকা ও ডলারের বিনিময় হার হবে ৭৭:1। ৭৭:1, বা এটাকে আমরা বলতে পারি ৭৭ টাকা সমান সমান $1। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে হারে একটি দেশের প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রার সাথে বিনিময় করা যায়, তাকে বৈদেশিক বিনিময় হার বলে। আচ্ছা, উদাহরণ হিসেবে কি দিলাম যে বাংলাদেশের ৭৭ টাকা দিয়ে যদি আমেরিকার $1 ক্রয় করা যায়, তাহলে টাকা ও ডলারের বিনিময় হার হবে ৭৭:1, অর্থাৎ ৭৭ টাকা সমান $1। তুমি যদি $1 কিনতে চাও তাহলে ৭৭ টাকা দিতে হবে। ঠিক আছে, তেমনি ভাবে আমেরিকার কেউ যদি আমাদের ৭৭ টাকা নিতে চায় তাহলে তাকে $1 প্রদান করতে হবে। তো এটাকেই কিন্তু আমরা হচ্ছে বৈদেশিক বিনিময় হার বলতে পারি। হ্যাঁ, এই যে ৭৭:1, এটাকে আমরা বৈদেশিক বিনিময় হার বলে থাকি। অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা যদি $1 কিনতে চাই তাহলে ৭৭ টাকা প্রদান করে $1 কিনতে হবে। আর আমেরিকার কেউ যদি আমাদের কাছ থেকে ৭৭ টাকা নিতে চায় তাহলে তাকে $1 ব্যয় করতে হবে। এটি হচ্ছে বৈদেশিক বিনিময় হার ৭৭:1। আচ্ছা, এরপর আমাদের অঙ্ক করার জন্য ক্রস রেট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ক্রস রেট বা আড়াআড়ি হার, আজকে এই টাইপের অঙ্ক করাবো আর কি। ক্রস রেট বা আড়াআড়ি হার বিষয়টা কি? আচ্ছা, দুটি দেশের মুদ্রার বিনিময় হার যখন তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে প্রকাশ পায়, তখন তাকে ক্রস রেট বা আড়াআড়ি হার বলে। হ্যাঁ, দুটি দেশের মুদ্রার বিনিময় হার যখন তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে প্রকাশ পায়, তখন তাকে ক্রস রেট বা আড়াআড়ি হার বলে। যেমন একটা উদাহরণ দিলাম যে ধরো আমাদের বাংলাদেশের টাকা সমান হচ্ছে, ধরো বাংলাদেশের টাকা দিয়ে আমরা আমেরিকার ডলারে যদি বিনিময় হারটা নির্ধারণ করতে চাই, তাহলে ৭৭ টাকা সমান $1। ঠিক আছে, ৭৭ টাকা সমান $1। আবার আমরা যদি কানাডিয়ান ডলার সমান হচ্ছে আমেরিকান ডলারে তুলনা করতে চাই, তাহলে দেখতে পাবো যে তাদের বিষয়টা হয়তো এরকম যে কানাডিয়ান ডলার হয়তোবা $5 ব্যয় করলেই আমেরিকান $1 পাওয়া যায়। আচ্ছা, এখন আমাদের বিনিময় হারটা আমরা কিভাবে নির্ধারণ করলাম? আমাদের বিনিময় হারটা আমরা হচ্ছে ডলারে প্রকাশ করলাম। ঠিক আছে, যে ৭৭ টাকা সমান $1। আবার কানাডার ক্ষেত্রে দেখলাম যে তারা $5, মানে 5 কানাডিয়ান ডলার দিয়ে তারা $1 কিনতে পারে। এখন এই যে দুইটা দেশেরই বিনিময় হার ডলারের মাধ্যমে প্রকাশ পাইলো, এখানে কমন কমন কোন ডলার আছে, মানে কমন কোন কারেন্সিটা আছে? কমন কারেন্সি কিন্তু ডলার। মানে বাংলাদেশের যে বিনিময় হারটা ৭৭ টাকা সমান $1, আবার কানাডার যে বিনিময় হারটা, এখানে কানাডিয়ান $5 সমান হচ্ছে $1। সবাই জয়েন হয়ে নিজেদেরকে মিউট করে ফেলবো। ঠিক আছে, সবাই জয়েন হয়ে নিজেদেরকে মিউট করে রাখবো। আচ্ছা, বাংলাদেশের ৭৭ টাকা দিয়ে $1 পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে আমেরিকান ডলারের বিনিময় হার, ৭৭ টাকা সমান $1।
আর কানাডার $5 দিয়ে আমেরিকার $1 পাওয়া যায়। এটা হচ্ছে কানাডা আর আমেরিকার মানে কারেন্সির বিনিময় হার। এখন এইখানে কমন কোন কারেন্সিটা আছে? কমন কারেন্সি হচ্ছে ডলার। মানে আমাদের বাংলাদেশের যেই টাকা, হ্যাঁ, সেটার সাথে আমরা কিন্তু ডলারের একটা বিনিময় হার দেখতে পাচ্ছি। আবার কানাডার যেই ডলার, সেই কানাডিয়ান ডলারের সাথেও আমরা কিন্তু ডলারের একটা বিনিময় হার দেখতে পাচ্ছি। তো এইখানে কমন হচ্ছে ডলার, কমন কারেন্সি হচ্ছে ডলার। এখন কমন কারেন্সি বাদে আমাদের যে দুইটা দেশের যে কারেন্সিটা আছে, যেমন বাংলাদেশের টাকা আর হচ্ছে কানাডিয়ান ডলার, এখন এই দুইটা দেশের, ঠিক আছে, এই দুইটা দেশের কারেন্সির যদি বিনিময় হার আমরা বের করতে চাই, হ্যাঁ, সেটাকে কিন্তু আমরা ক্রস রেট বা হচ্ছে ক্রস এক্সচেঞ্জ রেট বা আরআরই হার বলে থাকি। হ্যাঁ, মানে এখানে কমন কারেন্সি হচ্ছে ডলার। তো তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দুটি দেশের বিনিময় হার প্রকাশ পাইছে। হ্যাঁ, তখন যদি আমরা হচ্ছে এই দুইটা দেশের বিনিময় হার কত হবে এটা নির্ধারণ করতে চাই, তখন কিন্তু আমাদের ক্রস রেট নির্ণয় করতে হয় বা আরআরই হার বের করতে হয়। হ্যাঁ, যেমন আমরা যেটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে বাংলাদেশের টাকার সাথে আমরা কি করেছি, ডলারের একটা এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার দেখতে পাচ্ছি যে $77 দিয়ে $1 কেনা যায়। আর অন্যদিকে কানাডিয়ান ডলার $5 সাহায্যে $1 কেনা যায়। তাহলে কানাডার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তাদের বিনিময় হারটা ডলারে প্রকাশ করা হয়েছে। আবার বাংলাদেশের টাকার বিনিময় হারটাও কিন্তু ডলারে প্রকাশ করা হয়েছে। সো এইখানে কমন কারেন্সি হচ্ছে ডলার। তো কমন কারেন্সি বাদ দিয়ে, হ্যাঁ, কমন কারেন্সি বাদ দিয়ে দুটি দেশের মুদ্রার যদি আমরা বিনিময় হার নির্ধারণ করতে চাই, হ্যাঁ, তাহলে সেই বিনিময় হারটাকেই আমরা হচ্ছে ক্রস রেট বা আরআরই হার বলে থাকি। ঠিক আছে? তো এইখানে আমরা আহ, সংজ্ঞাটার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে দুটি দেশের মুদ্রার হার যখন তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে প্রকাশ পায়, তখন তাকে ক্রস রেট বা আরআরই হার বলে। দুটি দেশের মুদ্রার বিনিময় হার যখন তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে প্রকাশ পায়, তখন তাকে ক্রস রেট বা আরআরই হার বলে। মানে এইখানে বাংলাদেশের টাকা আর ডলারের একটা বিনিময় হার আছে। আবার এইদিকে কানাডিয়ান ডলারের সাথে আমেরিকান ডলারের বা ইউএস ডলারের একটা বিনিময় হার আছে। এখন আমরা এখানে কি করব, কমন কারেন্সি দুইটাতেই ডলার, এটার মাধ্যমেই তো আমরা বিনিময় হারটা নির্ধারণ করব। বাট মূলত বিনিময় হারটা নির্ধারিত হবে আমাদের এই দুইটা দেশের মধ্যে, হ্যাঁ, বাংলাদেশ আর কানাডা, এই দুইটা দেশের মধ্যে আমরা হচ্ছে বিনিময় হারটা নির্ধারণ করব। হ্যাঁ, তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে বা তৃতীয় দেশের মুদ্রার যেই সাহায্যটা আছে, সেই সাহায্যে আমরা হচ্ছে এই দুইটা দেশের, কানাডা আর বাংলাদেশের বিনিময় হারটা নির্ধারণ করব। তখন তাকে আমরা হচ্ছে ক্রস রেট বা আরআরই হার বলে থাকি। আচ্ছা, এই তিনটা টপিকস বুঝে আমরা কিন্তু অঙ্কে চলে যেতে পারবো, আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে, আরেকটা টপিকস বুঝাবো একটু পরে। যারা পরে জয়েন হয়েছে তাদের জন্য আমি আরেকবার একটু প্রথম থেকে বিষয়গুলো একটু বুঝায় যাই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন, যার বাংলা অর্থ হচ্ছে বিনিময় হার নির্ধারণ। আমাদের চ্যাপ্টারের নাম কি? এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন, যার বাংলা অর্থ হচ্ছে বিনিময় হার নির্ধারণ। আমরা এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কিছু থিওরি জানা প্রয়োজন, যে থিওরিগুলো আমাদের ম্যাথে কাজে লাগবে। আচ্ছা, তো প্রথমে আমি যে টপিকটা বুঝাইছি সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক বিনিময় কাকে বলে। প্রথমে যে টপিকটা বুঝাইছি সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক বিনিময় কাকে বলে। তো বৈদেশিক বিনিময় বিষয়টা হচ্ছে যে কোনো দেশের, হ্যাঁ, বা এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ বলে। এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ বলে। আমি বাংলাদেশের একজন ব্যবসায়ী, আমি যদি কানাডার সাথে বিজনেস করতে চাই, এটাকে বৈদেশিক বিনিময় বলা হবে। আমি যদি পাকিস্তানের সাথে বিজনেস করতে চাই, এটাকে বৈদেশিক বিনিময় বলা হবে। আমি বাংলাদেশে থেকে আমি যদি ইন্ডিয়ার সাথে বিজনেস করতে চাই, তাহলে এটাকে বৈদেশিক বিনিময় বলা হবে। তো আশা করি বৈদেশিক বিনিময় কাকে বলে এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, যে এক দেশের সাথে অন্য দেশের যে লেনদেন বা বিনিময় তাকে বৈদেশিক বিনিময় বা ফরেন এক্সচেঞ্জ বলে। আচ্ছা, এরপরে আমি সংজ্ঞা দিয়েছিলাম যে ফরেন এক্সচেঞ্জ রেট বা বৈদেশিক বিনিময় হার কাকে বলে, একটা উদাহরণও দিয়েছি। হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জ রেট বা বৈদেশিক বিনিময় হার কাকে বলে। আচ্ছা, বৈদেশিক বিনিময় হার কাকে বলে, সবাই একটু মনোযোগ দাও। যে যে হারে একটি দেশের প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রার সাথে বিনিময় করা যায়, তাকে বৈদেশিক বিনিময় হার বলে। আবারও বলতেছি, যে হারে যে হারে একটি দেশের প্রচলিত মুদ্রা অন্য দেশের প্রচলিত মুদ্রার সাথে বিনিময় করা যায়, তাকে বৈদেশিক বিনিময় হার বলে বা ফরেন এক্সচেঞ্জ রেট বলে। যদি আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝতে চাই, তাহলে আমি একটা উদাহরণও দিয়েছি যে বাংলাদেশের $77 দিয়ে, এটা উদাহরণটা অনেক আগের, কারণ এখন তো বাংলাদেশে $77 দিয়ে $1 পাওয়া যায় না। এখন প্রায় হচ্ছে $100 উপরে দিতে হয় $1 পাওয়ার জন্য, সম্ভবত $110 দিতে হয়। $110 দিয়ে $1 কিনতে হয় আর কি। তো যাই হোক, আমরা উদাহরণ অনুযায়ী জাস্ট বুঝে রাখি
পরে তো কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমরা এক্সাম্পল টানতেই পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি উদাহরণে বলেছি যে বৈদেশিক বিনিময় হার বিষয়টা কি, যে বাংলাদেশের ৭৭ টাকা দিয়ে যদি আমেরিকার $1 ক্রয় করা যায়, বাংলাদেশের ৭৭ টাকা দিয়ে যদি আমেরিকার $1 ক্রয় করা যায়, তাহলে টাকা ও ডলারের বিনিময় হার হবে ৭৭:১। টাকা ও ডলারের বিনিময় হার কত হবে? ৭৭:১, বা ৭৭ টাকা সমান $1। অর্থাৎ আমি যদি $1 কিনতে চাই, তাহলে ৭৭ টাকা ব্যয় করে $1 কিনতে হবে। বা আমেরিকার কেউ যদি আমার কাছ থেকে ৭৭ টাকা কিনতে চায়, তাহলে $1 ব্যয় করে ৭৭ টাকা কিনতে হবে। তো আমরা বৈদেশিক বিনিময় হারটা পেয়ে গেলাম ৭৭ টাকা সমান সমান $1, বা ৭৭:1। এটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার কি বৈদেশিক বিনিময় হার। আচ্ছা, এখন এই হারে তুমি চাইলে বিজনেস করতে পারবা। এই হারে তুমি বিজনেস করতে পারবা। তুমি যদি হচ্ছে গিয়ে আমেরিকার কোনো ব্যবসায়ীর কাছ থেকে $1 পণ্য কিনো, হ্যাঁ, তখন তুমি তাকে ৭৭ টাকা প্রদান করবা। ঠিক আছে? ৭৭ টাকা প্রদান করবা, ওইটা কনভার্ট হয়ে $1 তার কাছে পৌঁছায় যাবে। এটা ব্যাংকের মাধ্যমে এই কাজটা করা হয় আর কি। তো আমরা যেটা বুঝতে পারলাম যে আমেরিকা থেকে আমরা যদি $1 সমপরিমাণ পণ্য কিনি, তাহলে আমরা ব্যাংকের কাছে ৭৭ টাকা প্রদান করব। ব্যাংক কি করবে? ওই লোককে $1 প্রদান করে দিবে। ঠিক আছে? ব্যাংকের মাধ্যমে তো টাকাটা প্রদান করা হবে, তাই না? তো আমি কি করব? ৭৭ টাকা ব্যাংকে জমা দিব। ব্যাংক ৭৭ টাকা দিয়ে একটা ডলার কিনে ওই লোকের কাছে $1 পৌঁছায় দিবে। তো আমরা যেটা দেখতে পেলাম যে বিনিময় হারটা হলো ৭৭:1। তেমনি ভাবে যদি আমেরিকার কোনো লোক হচ্ছে আমাদের বাংলাদেশের কাছ থেকে ৭৭ টাকার পণ্য কিনে, হ্যাঁ, তাহলে তার কিন্তু $৭৭ দিতে হবে না। সে জাস্ট $1 প্রদান করবে। হ্যাঁ, আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা ৭৭ টাকা তুলে নিব ব্যাংক থেকে। তো এইটাই কিন্তু বৈদেশিক বিনিময় হার। তো আশা করি বৈদেশিক বিনিময় হার কাকে বলে এটাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা জানবো যে ক্রস রেট বা আড়াআড়ি হার বিষয়টা কি। হ্যাঁ, ক্রস রেট, আজকে কিন্তু আমরা ক্রস রেটের অঙ্ক করব। আচ্ছা, ক্রস রেট বা আড়াআড়ি হার বিষয়টা হচ্ছে, এটা বুঝাইছি একটু আগে, আবার ক্লিয়ার করে দিচ্ছি, যে দুটি দেশের মুদ্রার বিনিময় হার যখন তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে প্রকাশ পায়, তখন তাকে ক্রস রেট বা আড়াআড়ি হার বলে। দুটি দেশের মুদ্রার বিনিময় হার যখন তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে প্রকাশ পায়, তখন তাকে ক্রস রেট বা আড়াআড়ি হার বলে। যেমন আমাদের বাংলাদেশের সাথে ইউএস ডলারের একটা আম, বিনিময় হার হচ্ছে ৭৭:১। আবার কানাডা, হ্যাঁ, কানাডার হচ্ছে ধরো $5 সমান সমান ইউএস ডলার হচ্ছে 1। তো এইখানে আমার কাছে দুইটা দেশেরই বিনিময় হার দেওয়া আছে, বাট কমন কারেন্সি হচ্ছে ইউএস ডলার। মানে আমাদের বাংলাদেশের বিনিময় হারটাও ইউএস ডলারের সাথে হিসাব করে করা হয়েছে। আবার হচ্ছে কানাডার যেই ডলার, কানাডিয়ান ডলার, হ্যাঁ, সেটারও হচ্ছে গিয়ে বিনিময় হারটা ইউএস ডলারের সাথে হিসাব করে করা হয়েছে। এখন এইখান থেকে কেউ যদি আমাকে বের করতে বলে যে কানাডা আর বাংলাদেশের বিনিময় হার কত হবে, হ্যাঁ, সেটাকেই কিন্তু আমরা হচ্ছে ওই বলবো হচ্ছে গিয়ে ক্রস রেট বা আড়াআড়ি হার। কারণ এখানে কমন কারেন্সি হচ্ছে ইউএস ডলার। আমরা তৃতীয় দেশের মুদ্রার সাপেক্ষে বা তৃতীয় দেশের মুদ্রার সাহায্যে আমরা দুটি দেশের বিনিময় হার যখন নির্ধারণ করি, তখন তাকে ক্রস রেট বা আড়াআড়ি হার বলে। ঠিক আছে? তো আশা করি ক্রস রেট বা আড়াআড়ি হার কাকে বলে এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমি আর একটা টপিকস বুঝাবো। এটি হচ্ছে আমাদের লাস্ট টপিকস, দেন আমরা অঙ্কে যাব। আচ্ছা, এখানে আমাদের জানতে হবে যে বিড রেট, হ্যাঁ, বিড রেট আর হচ্ছে আক্স রেট বিষয়টা কি, এটা আমাদের একটু জানতে হবে যে বিড রেট আর আক্স রেট বিষয়টা কি। বিড রেট বলতে আমরা হচ্ছে বাই বুঝি, আর আক্স রেট বলতে আমরা সেল বুঝি। আচ্ছা, এখানে বিড রেট দিয়ে আসলে বোঝানো হয়েছে যে রেট, হ্যাঁ, রেট অ্যাট হুইচ ব্যাংক পারচেজ ফরেন কারেন্সি ফ্রম এক্সপোর্টার। মানে এক্সপোর্টারের কাছ থেকে, মানে ব্যাংক যেই রেটটা পারচেস করে, যে রেটে পারচেস করে, হ্যাঁ, কারেন্সিটা যে রেটে পারচেস করে, সেটাকে আমরা হচ্ছে বিড রেট বলে থাকি। আর এখানে আক্স রেট বলতে আমরা বুঝি রেট অ্যাট হুইচ ব্যাংক সেলস দ্য ফরেন কারেন্সি টু ইম্পোর্টার। মানে ব্যাংক যে হারে ফরেন কারেন্সি ইম্পোর্টারের কাছে বিক্রি করে, সেটাকে আমরা আক্স রেট বলে থাকি। মানে একটা ব্যাংক কি করে, ফরেন কারেন্সি কিনে, হ্যাঁ, তো সেটাকে আমরা বলি হচ্ছে বিড রেট। আর ফরেন কারেন্সিটা যখন হচ্ছে ব্যাংক বিক্রি করে, তখন সেটাকে আমরা বলতেছি কি, আক্স রেট। তা আমাদের প্রশ্নের মধ্যে হচ্ছে বিট রেট, আক্স রেট দেওয়া থাকে। তারপর হচ্ছে বিট আক্স স্প্রেড বের করতে বলে। তো বিট আক্স স্প্রেড বিষয়টা হচ্ছে কি, মনে করো এই দুইটার পার্থক্য, হ্যাঁ, এই দুইটার পার্থক্য কি আমরা হচ্ছে বিড আস্ক স্প্রেড বলে থাকি, যেটা আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে চাবে EAD। ঠিক আছে? ই তো বিড রেট বিষয়টা কি, আমি আবারও বলতেছি, বিড রেট বিষয়টা হচ্ছে মানে যেই রেটে ব্যাংক হচ্ছে ফরেন কারেন্সি পারচেস করে ইম্পোর্টারের কাছ এক্সপোর্টারের কাছ থেকে।
আর আক্স রেট বিষয়টা কি, যেই হারে ব্যাংক ফরেন কারেন্সি সেল করে ইম্পোর্টারের কাছে, সেটাকে আমরা আক্স রেট বলি। তো আমাদের অঙ্কের মধ্যে বলবে কি যে বিড আস্ক স্প্রেড বের করো। তো বিড আস্ক স্প্রেড, এটা বিষয়টা হলো যে ওই আস্ক প্রাইসটা একটু বেশি থাকে আর বিড প্রাইসটা একটু কম থাকে। তো এই দুটার যেই পার্থক্যটা, সেটাকে আমরা হচ্ছে স্প্রেড বলে থাকি, বাট এই পার্থক্যটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। তো যার কারণে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, সূত্র আমি অঙ্কে দেখাই দিব, কোনো সমস্যা নাই, বাট আমি বেসিক টপিকসটা বুঝাইলাম আর কি, যে বিড রেট দিয়ে হচ্ছে বাইং প্রাইস বুঝায়, তো বাইং প্রাইসটা সাধারণত কম থাকে। আর আক্স রেট দিয়ে সেলিং প্রাইস বুঝায়, সেলিং প্রাইসটা মূলত বেশি থাকে। তো বিড আস্ক স্প্রেড মানে হচ্ছে ওই আস্ক রেট আর বিড রেটের যে বিয়োগফল বা যে ডিফারেন্স, সেটাকে আমরা হচ্ছে স্প্রেড বলে থাকি। এখন আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে বের করতে বলবে বিড আস্ক স্প্রেড, হ্যাঁ, যেটা পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তো যার কারণে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে এই বিড আস্ক স্প্রেড পার্সেন্টেজে প্রকাশ করে দেখাবো। তো এই ছিল হচ্ছে এক্সচেঞ্জের ডিটারমিনেশন চ্যাপ্টারের কিছু বেসিক, যে বেসিকগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে বেশ কিছু অঙ্কের সমাধান করতে পারবো। তো যেহেতু রবিবার দিন তোমাদের ইন কোর্স পরীক্ষা, তো সেহেতু আমি হচ্ছে কিছু অঙ্ক আর কি, ছোট ছোট যে অঙ্কগুলো ইন কোর্সে আসতে পারে, আজকে তো একটাই ক্লাস, হ্যাঁ, একটা ক্লাসে যতটুকু সম্ভব সেই অঙ্কগুলো আমি করাই দিব আর কি। বড় অঙ্কে যেতে পারবো না, আর ছোট ছোট অঙ্কগুলো আমি করাই দিতে পারবো, বা কিছু বোর্ডে আসে সেই অঙ্ক আমি করাই দিতে পারবো। আচ্ছা, আমরা শীটের 1 নাম্বার অঙ্কটা দেখি। 1 নাম্বার অঙ্কে আমাদের কি বের করতে বলছে? আমাদের 1 নাম্বার অঙ্কে বলা হয়েছে পৃথিলা কোম্পানি স্টক ইজ কোটেড বাই এ ব্রোকার অ্যাজ বিট টাকা 39.80, আক্স টাকা 40। আচ্ছা, পৃথিলা কোম্পানি স্টক ইজ কোটেড বাই এ ব্রোকার অ্যাজ বিট টাকা 39.80 অ্যান্ড আক্স টাকা 40। মানে পৃথিলা কোম্পানি মানে ব্রোকারের কাছ থেকে দেখতে পেলো যে তাদের বিট রেট হচ্ছে গিয়ে 39.80 আর আক্স রেট হচ্ছে 40। ক্যালকুলেট বিড আস্ক স্প্রেড, তোমাকে বিড আস্ক স্প্রেড নির্ণয় করতে বলছে। সো বিড আস্ক স্প্রেড, এটা আমাদের একটা সূত্র দিয়ে বের করতে হবে যে রেজাল্টটা পার্সেন্টেজে আসে। হ্যাঁ, মেইনলি হচ্ছে আমরা বিড আস্ক যদি হচ্ছে টাকায় বের করতাম, তাহলে হচ্ছে আক্স থেকে বিড প্রাইসটা বিয়োগ করতাম, তাহলে বিড আস্ক টাকায় কতটুকু হচ্ছে ব্যবধান সেটা আমরা পেয়ে যেতাম। বাট যখন তোমাকে বিড আস্ক স্প্রেড বের করতে বলবে, সেটা একটা পার্সেন্টেজে দেখাইতে হবে যে এই দুইটার যে ডিফারেন্সটা সেটা পার্সেন্টেজে কত। হ্যাঁ, এটা পার্সেন্টেজে দেখাইতে হবে। তো আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। আচ্ছা, প্রবলেম 1 নাম্বার, এটার শিট কিন্তু তোমাদের দেওয়া আছে ড্রাইভের মধ্যে। আমরা 1 নাম্বার অঙ্কটা সমাধান করব। বিড আস্ক স্প্রেড বের করতে বলছে, সো আমরা লিখব ক্যালকুলেশন অফ বিড আস্ক স্প্রেড। লিখতে গেলে একটু সমস্যা হচ্ছে, পিডিএফ এর মধ্যে লিখতেছি আর কি। ক্যালকুলেশন অফ বিড আস্ক স্প্রেড, উই নো, আমরা জানি বিড আস্ক স্প্রেড সমান, আচ্ছা, বিড আস্ক স্প্রেড এটা বের করার সূত্র হচ্ছে আস্ক প্রাইস মাইনাস বিড প্রাইস। আস্ক প্রাইস মাইনাস বিড প্রাইস ডিভাইডেড বাই আস্ক প্রাইস। আচ্ছা, এরপর শেষে আমরা 100 গুণ করে দিব। তাহলে আক্স প্রাইস কত? আমাদের প্রশ্নে বলা আছে আক্স প্রাইস হচ্ছে 40 টাকা, সো আমি এখানে 40 বসাবো। তার থেকে বিয়োগ করতে হবে বিড প্রাইস। বিড প্রাইস কত? 39.80, সো আমি 39.80 বসাবো। এরপরে আমি ভাগ করব আক্স প্রাইস, দ্যাটস মিন 40 দিয়ে। এরপরে 100 গুণ করতে হবে। তাহলে বিড আস্ক স্প্রেড কত আসে, কত পার্সেন্ট আসে? ক্যালকুলেটর থাকলে একটু ক্যালকুলেশন করে বলতে পারো। 0.5। 0.5, মানে 100 গুণ করার পরে, 0.5। হ্যাঁ, 100 গুণ করার পরেই 0.5%। এটি হচ্ছে বিড আস্ক স্প্রেড। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবা, আর যদি প্রবলেম না থাকে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো আমাদের বিড আস্ক স্প্রেড বের হয়ে গেছে। ওকে, আমরা শীটের 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য বিড রেট। ঠিক আছে, বিড রেট বের করতে বলছে ইফ আক্স রেট ইজ টাকা 40.50। আচ্ছা, বলছে ফাইন্ড আউট দ্য বিড রেট,
আমাদেরকে বিট রেট নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। ইফ আক্স রেট ইজ টাকা 40.50। আচ্ছা, আমাদের আক্স রেট কত টাকা? 40.50 টাকা। অ্যান্ড বিড আস্ক স্প্রেড ইজ 1.23%। অর্থাৎ আমাদের ওই যে সূত্রটা বসাইছিলাম না একটু আগে, মানে ওই সূত্রটারই রেজাল্ট দেওয়া আছে 1.23%, বিড আস্ক স্প্রেড দেওয়া আছে 1.23%। হ্যাঁ, আমাদের কাছে আক্স রেট দেওয়া আছে 40 টাকা। এখন বিড রেট কত এটা আমাকে বের করতে বলছে। তো ইজি অঙ্ক, আমরা বিড আস্ক স্প্রেডের সূত্র বসাবো, দেন সব মান বসাই দিব। হ্যাঁ, সব মান বসাই দিলে দেখবো যে বিড রেটের তো মান নাই, হ্যাঁ, এই মানটা খালি থাকবে। দেন ক্যালকুলেশন করতে করতে আমরা হচ্ছে বিড রেট কত সেটা বের করতে পারবো। তো আমরা এটাও সমাধান করে ফেলি। প্রবলেম 2 নম্বর অঙ্ক। প্রথমে আমরা লিখবো ক্যালকুলেশন অফ বিড বিড প্রাইস। ঠিক আছে, এইভাবে আমরা একটা হেডিং দিতে পারি, বা বিড রেট এভাবে হেডিং দিতে পারি। ক্যালকুলেশন অফ বিড প্রাইস দিলাম। উইনো দিয়ে আমরা বিড আস্ক স্প্রেডের সূত্র বসাবো। আমরা জানি বিড আস্ক স্প্রেড, বিড আস্ক স্প্রেডের যে সূত্র, আমরা সেই সূত্রটা বসাবো যে প্রথমে আস্ক প্রাইস, তার থেকে বিয়োগ যাবে বিড প্রাইস, এবং তাকে আমরা ভাগ করব আস্ক প্রাইস দিয়ে। এখানে 100 গুণ করা দরকার নাই, 100 গুণ করা দরকার নাই। কারণটা কেন আমি বলে দিচ্ছি। আমরা বিড আস্ক স্প্রেড এই মানটা দশমিকে বসাবো, হ্যাঁ, ক্যালকুলেশনের সুবিধার্থে। যেমন এটা কত, বিড আস্ক স্প্রেড কত, 1.23%। তা আমি যদি এখানে পার্সেন্ট বসাই তাহলে ওই পাশে আমি 100 গুণ রাখবো, আর যদি আমি এখানে মানটা দশমিকে বসাই তাহলে ওই পাশে 100 গুণ রাখা যাবে না। তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা বিড আস্ক স্প্রেড এই মানটা দশমিকে রাখবো। তো যদি বিড আস্ক স্প্রেড দশমিকে রাখি তাহলে সমানের পরে যে অংশটা আছে ওই অংশ থেকে 100 মুছে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি বিড আস্ক স্প্রেড দশমিকে বসাবো 1.23%। এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে 0.0123 এটা হচ্ছে দশমিক। হ্যাঁ, যদি আমরা 1.23%কে ভাঙাই, দ্যাটস মিন 100 দিয়ে ভাগ করি, 1.23কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.0123 আসে রেজাল্ট। তো বিড আস্ক স্প্রেডের পরিবর্তে 0.0123 বসা দিলাম। তারপরে আক্স রেটের পরিবর্তে আমি 40.50 বসাই দিলাম। বিট প্রাইসটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা তো মান নাই, এটা যা আছে তাই থাকবে বিট প্রাইস। এরপরে আক্স প্রাইস হচ্ছে 40.50। আচ্ছা, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। একজন আমাকে বলেন এই 40.50 দিয়ে যদি আমরা 0.0123কে গুণ করি তাহলে কত আসে? ফর্টি পয়েন্ট ফাইভ জিরো দিয়ে যদি আমরা হচ্ছে, আমার কাছে অ্যান্সার অবশ্য ছিল, দাঁড়ান 0.9815 0.5815 না স্যার 49 4982 এরকম। জি স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি 40.50 দিয়ে 0.0123কে গুণ করি তাহলে এটা হবে হচ্ছে 0.4982। বা আমি গুণটা দেখাই দিচ্ছি আর কি, ঠিক আছে, অনেকে হয়তো বুঝতে পারবেন না। 0.0123 সাথে গুণ হবে 40.50, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, এক পাশের ভাগ আরেক পাশে গেলে গুণ হয়ে যায়। আর এইখানে 40.50 মাইনাস বিট প্রাইস। আচ্ছা, এখন আমরা যদি এই গুণটা করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.4982, আর এই পাশে আছে 40.50 মাইনাস বিট প্রাইস। এখন এই বিট প্রাইসটা এখানে মাইনাস মাইনাস অবস্থায় আছে, বা পাশে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। আর এই বা পাশে যে সংখ্যাটা আছে এটা প্লাস অবস্থায় আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে।
তো আমরা বিট প্রাইস সমান আমরা লিখতে পারি 40.50 মাইনাস 0.4982। আচ্ছা, তাহলে বিট প্রাইসটা বের হয়ে যাচ্ছে কত? বিট প্রাইস কত বের হচ্ছে? 40.0018 40.0018। 18 এইটের পরে কি কোনো সংখ্যা আছে? না স্যার কোনো সংখ্যা নেই। আচ্ছা, তাহলে 40.0018। যদি ওই এইটের পরে 5 বা তার বেশি থাকতো তাহলে এখানে আমরা 1 যোগ করে দিতাম। বাট যেহেতু আমাদের এইটের পরে কোনো সংখ্যা নাই, যেহেতু আমাদের রেজাল্টটা হলো কত, 40.0018। এটাই হচ্ছে আমাদের বিট প্রাইস বা সেকেন্ড অঙ্কের অ্যান্সার। 30 মিনিট চলে গেছে। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে দেখি। 3 আপাতত দরকার নাই, আমরা 4 নাম্বার অঙ্কটা দেখি। ঠিক আছে, 4 নাম্বার অঙ্কটা। আচ্ছা, 4 নম্বর অঙ্কে বলা হয়েছে অ্যাজিউম পোল্যান্ড কারেন্সি, হ্যাঁ মানে পোল্যান্ডের যে মুদ্রা সেটাকে জ্লোটি বলা হয়, জ্লোটি। তো বলছে অ্যাজিউম পোল্যান্ড কারেন্সি জ্লোটি ইজ ওর্থ $0.17, মানে পোল্যান্ডের 1 জ্লোটি সমান $0.17। আচ্ছা, এটা একটা বিনিময় হার আর কি। তারপরে বলা হয়েছে অ্যান্ড দ্য জাপানিজ ইয়েন, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, জাপানিজ ইয়েন ইজ ওর্থ $0.008, মানে জাপানের 1 ইয়েন সমান হচ্ছে ডলার হচ্ছে $0.008। এটা হচ্ছে জাপানের সাথে আমেরিকান ডলারের একটা বিনিময় হার। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পোল্যান্ডের যে কারেন্সি সেটা হচ্ছে জ্লোটি। এখন 1 জ্লোটি সমান হচ্ছে $0.17, আর জাপানের 1 ইয়েন সমান ডলার হচ্ছে $0.008। ঠিক আছে, এখন বলছে হোয়াট ইজ দ্য ক্রস রেট, তোমাকে আড়াআড়ি হার বের করতে বলছে। আড়াআড়ি হার বের করতে বলছে অফ দ্য জ্লোটি উইথ রেসপেক্ট টু ইয়েন, মানে জ্লোটির আড়াআড়ি হার বের করো, হ্যাঁ ইয়েনের সাপেক্ষে। হোয়াট ইজ বা সরি দ্যাট ইজ হাউ মেনি ইয়েন ইকুয়াল টু এ জ্লোটি, মানে 1 জ্লোটি সমান কতগুলো ইয়েন, এটা আমাকে বের করতে হবে। মানে তুমি যদি এটা না বুঝো যে হোয়াট ইজ ক্রস রেট অফ জ্লোটি উইথ রেসপেক্ট টু ইয়েন, এই কথাটা যদি না বুঝো তাহলে তোমাকে বলছে দ্যাট ইজ, মানে এটার মানেটা হচ্ছে হাউ মেনি ইয়েন ইকুয়াল টু এ জ্লোটি, 1 জ্লোটি সমান কতগুলো ইয়েন পাওয়া যাবে। তা আমরা যদি ক্রস রেট অফ দ্য জ্লোটি, জ্লোটির ক্রস রেট বের করি, হ্যাঁ উইথ রেসপেক্ট টু ইয়েন, সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা বেরোবে সেখানে আমরা এই রেজাল্টটাই পাবো যে কতগুলো ইয়েন পাওয়া যাবে, হ্যাঁ 1 জ্লোটির পরিবর্তে, এটি আমাদের বেরোবে। হ্যাঁ, ক্রস রেটের সাহায্যে আমরা সাধারণত এটাই বের করে থাকি যে 1 জ্লোটি সমান কতগুলো ইয়েন পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই অঙ্কের ক্রস রেটটা বের করব। আগের অঙ্কে তো আমরা হচ্ছে আক্স বিড বিড আক্স স্প্রেড বের করছিলাম, এখন আমরা হচ্ছে ক্রস রেটটা বের করব। তো আমাদের ক্রস রেট বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা লিখব 4 নাম্বার অঙ্ক। আচ্ছা, 4 নাম্বার অঙ্কে আমাদের ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে হবে। সো আমি লিখলাম ক্যালকুলেশন অফ ক্রস এক্সচেঞ্জ রেট। ক্রস এক্সচেঞ্জ রেট উইনো, আমরা জানি ক্রস এক্সচেঞ্জ রেটের একটা সূত্র আছে, ক্রস এক্সচেঞ্জ রেট। ক্রস এক্সচেঞ্জ রেট বের করার সূত্র হচ্ছে হোম কারেন্সি ভ্যালুকে ফরেন কারেন্সি ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? হোম কারেন্সি ভ্যালুকে আমরা ফরেন কারেন্সি ভ্যালু দ্বারা ভাগ করব। এই যে আমরা সিভি নিচে এইচ লিখছি না, এই এইচটা দিয়ে বোঝায় হোম, আর হচ্ছে সিভি দিয়ে বোঝায় কারেন্সি ভ্যালু। তাহলে এই যে সিভি এইচ এটা দিয়ে বোঝায় হোম কারেন্সি ভ্যালু, আর সিভি এফ দিয়ে বোঝায় ফরেন কারেন্সি ভ্যালু। ঠিক আছে, সূত্রের মধ্যে আর এটা লেখা দরকার নাই, লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি এইখানে একটু বলে দিই যে সিভি এইচ দিয়ে কি বোঝায়, হোম কারেন্সি ভ্যালু, হোম কারেন্সি ভ্যালু। আর সিভি এফ দিয়ে কি বোঝায়, ফরেন কারেন্সি ভ্যালু। আচ্ছা, হোম কারেন্সি ভ্যালু এটা হচ্ছে সিভি এইচ, আর ফরেন কারেন্সি ভ্যালু এটাকে আমরা সিভি
এফ দ্বারা প্রকাশ করি। তো যখন ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে বলবে তখন আমরা সিবিএইচ কে সিবিএফ দ্বারা ভাগ করব। এখন সিবিএইচ কোনটা, সিবিএইচ কোনটা, এই যে এখানে বলছে না যে ক্রস রেট অফ জলোটি, মানে যার ক্রস রেট তুমি বের করবা, হ্যাঁ, সেটাই হচ্ছে হোম কারেন্সি ভ্যালু। ঠিক আছে, আর এই যে রেসপেক্ট টু ইয়েন বলছে না, তো এটা হচ্ছে ইয়েনটা হচ্ছে ফরেন কারেন্সি, ইয়েনটা হচ্ছে কি ফরেন কারেন্সি। তো আমরা এইখানে হোম কারেন্সির পরিবর্তে ওই যে জলটির যেই বিনিময় হার যেটা আছে ইউএস ডলারে, সেই রেটটা আমরা বসাবো। আর ইএন, হ্যাঁ, এখানে হচ্ছে সিবিএফ এর পরিবর্তে ইএন এর যেই বিনিময় হারটা আছে ইউএস ডলারের সাথে, সেই বিনিময় হারটা আমরা ওই সিবিএফ এর নিচে বসাবো, মানে এফ এর পরিবর্তে বসাবো। তো এখানে আমরা মান বসাই দিই। হোম কারেন্সি ভ্যালুর পরিবর্তে আমরা হচ্ছে জলটির যেই এক্সচেঞ্জ রেটটা আছে, হ্যাঁ, ইউএস ডলারের সাথে $0.17, এই 0.17 এটা হচ্ছে আমাদের হোম কারেন্সি ভ্যালু। আর ইএন এটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সি, সো $0.008 এটা হচ্ছে আমাদের সিভিএফ বা ফরেন কারেন্সি ভ্যালুর পরিবর্তে বসাইতে হবে 0.008। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত, 21.25, 21.25। পাশে লিখতে হবে ইএন, পাশে লিখতে হবে কি ইএন, এরপর লিখবো ইকুয়াল টু এ জলোটি। আচ্ছা, বিষয়টা হলো কি, তোমার নিচে যেটা থাকবে আর কি, মানে নিচে তো সবসময় ফরেন কারেন্সিতে থাকবে, তো রেজাল্টটা কিন্তু ফরেন কারেন্সিতেই আসবে। নিচে যেটা থাকবে আর কি, নিচে আমাদের কি আছে, ওই যে ফরেন কারেন্সিটা তো আমাদের ইএন, তাই না, তো আমাদের রেজাল্টটা ইএনএ আসছে। এখন এটা এটা যে ইএনএ আসছে, এটা কোন কি হিসাবে আসছে, ইকুয়াল টু এ জলোটি, মানে এক জলোটি সমান হচ্ছে 21.25 ইয়েন, মানে এক জলোটি দিয়ে প্রায় 21টা ইয়েন কেনা যাবে, আর একটু বেশি, হ্যাঁ, 21টার একটু বেশি ইয়েন কেনা যাবে। তো আমাদের হচ্ছে ক্রস এক্সচেঞ্জ রেটের সাহায্যে আমরা কিন্তু ওই দুটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণ করি। এখানে কিন্তু বিনিময় হার নির্ধারণ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন হোম কারেন্সি ভ্যালুকে ফরেন কারেন্সি ভ্যালু দ্বারা ভাগ করেছি তখন কিন্তু বিনিময় হার নির্ধারণ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে এক জলোটি, মানে পোল্যান্ডের একটা মুদ্রা দিয়ে, স্থানীয় মুদ্রা দিয়ে আমরা হচ্ছে জাপানের প্রায় 21টা ইয়েন কিনতে পারবো, বা 21টার চেয়ে একটু বেশি ইয়েন কিনতে পারবো। তো এখানে কিন্তু আমরা একটা বিনিময় হার নির্ধারণ করে ফেলতে পারছি। তো যখন আমরা হচ্ছে তৃতীয় দেশের মুদ্রার মাধ্যমে বা তৃতীয় দেশের মুদ্রার সাহায্যে দুটি দেশের বিনিময় হার নির্ধারণ করি, তখনই কিন্তু আমরা ক্রস এক্সচেঞ্জ রেট নির্ণয় করি। ঠিক আছে, সো আমরা এখানে ক্রস এক্সচেঞ্জ রেট নির্ণয় করলাম, হোম কারেন্সি ভ্যালুকে ফরেন কারেন্সি ভ্যালু দ্বারা ভাগ করলাম, আমাদের হচ্ছে ক্রস এক্সচেঞ্জ রেট বের হয়ে গেছে। দেখো, এটা তুলনামূলক একটু কঠিন ছিল আগের অঙ্কের চেয়ে। আরো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আর কোশ্চেন না থাকলে আমি পরবর্তী অঙ্কে যাব। যখনই ক্রস রেট বা ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে বলবে তখন আমাদের সূত্র কি, হোম কারেন্সিকে ফরেন কারেন্সি দিয়ে ভাগ করতে হবে। হোম কারেন্সি কোনটা, ওই যে বলে দিবে যে ক্রস রেট অফ জলটি, মানে যার ক্রস রেট বের করব সেটাই হচ্ছে হোম কারেন্সি। হ্যাঁ, আর উইথ রেসপেক্ট টু ইয়েন বলছে, সো এটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সি। তো হোম কারেন্সি ভ্যালুকে আমরা ফরেন কারেন্সি ভ্যালু দিয়ে ভাগ করলে ক্রস এক্সচেঞ্জ রেট বের হয়ে যাবে। এখন ক্রস এক্সচেঞ্জ রেট লেখার জন্য এই যে এই সিস্টেমে কিন্তু লিখতে হবে। হ্যাঁ, যেই রেজাল্টটা বেরোবে, তুমি ভাগ করছো ফরেন কারেন্সি দিয়ে, তাহলে রেজাল্ট যেটা বেরোবে সেটার পাশে ওই ফরেন কারেন্সির যে মুদ্রার নামটা আছে ওই নামটা বসাইতে হবে, 21.25 ইয়েন। তার পাশে তুমি হচ্ছে হোম কারেন্সির যেই মুদ্রাটা আছে সেটা বসাই দিবা, যে ইকুয়াল টু এ জলটি। হ্যাঁ, বা এইভাবে লিখতে পারতাম 21.25 ইয়েন পার জলটি, মানে প্রতি জলটির জন্য আমরা ইয়েন পাবো 21.25, মানে এতগুলো আমরা হচ্ছে বৈদেশিক মুদ্রা পাবো যদি এক জলটি আমরা ব্যবহার করি। আচ্ছা, আশা করি 4 নম্বর অঙ্ক সবাই বুঝতে পারছো। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কে, 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক পারবা, সমস্যা হবে না। 5 নম্বর অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে বলা হয়েছে সাপোজ এক্সচেঞ্জ রেট বিটুইন ইউএস ডলার অ্যান্ড ইমো ইউরোস ইজ, হ্যাঁ, এই যে ইমো ইউরোস, ইউরোসকে এই সিম্বলটা দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, এটা হচ্ছে ইউরোর সিম্বল। তো ইউরো হচ্ছে 0.98 সমান হচ্ছে $1, ইউএস ডলার আর হচ্ছে ইমো ইউরোস। ইমো বলতে আমরা বুঝি ইকোনমিক অ্যান্ড মনিটারি ইউনিয়ন, ঠিক আছে, ইমো বলতে আমরা কি বুঝি, ইকোনমিক অ্যান্ড মনিটারি ইউনিয়ন, মানে এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা মুদ্রার নাম, হ্যাঁ, ইমো ইউরোস। তো আমরা এই যে ইউরোস, হ্যাঁ, ইউরোস আর হচ্ছে ডলার,
এদের একটা এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার দেখতে পাচ্ছি। বিনিময় হারটা কেমন, যে আমরা দেখতে পাচ্ছি 0.98 ইউরোর সাহায্যে আমরা $1 কিনতে পারবো, বা $1 সাহায্যে 0.98 ইউরো কেনা যাবে। এটা হচ্ছে একটা বিনিময় হার, ঠিক আছে। ইউএস ডলার আর ইউরোর বিনিময় হার আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর বলা আছে এক্সচেঞ্জ রেট, আরেকটা বিনিময় হার দেওয়া আছে ইউএস ডলার এবং কানাডিয়ান ডলারের। ইউএস ডলার এবং কানাডিয়ান ডলারের আরেকটা বিনিময় হার দেওয়া আছে। সেই বিনিময় হারটা হচ্ছে এরকম যে $1 সমান হচ্ছে কানাডিয়ান ডলার হচ্ছে 1.50। ঠিক আছে। এখন বলছে হোয়াট ইজ দ্য ক্রস রেট অফ দ্য ইউরোস টু কানাডিয়ান ডলার্স, মানে ইউরোস এবং কানাডিয়ান ডলারের ক্রস রেট কত, মানে আড়াআড়ি হার কত, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে দেখো কমন কারেন্সি কোনটা। কমন কারেন্সি কিন্তু হচ্ছে গিয়ে ডলার, ঠিক আছে। সো কমন কারেন্সির সাপেক্ষে আমরা দুইটা দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণ করব, যাকে আমরা ক্রস রেট বা আড়াআড়ি হার বলে থাকি। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, যে আমাদের প্রশ্নের মধ্যে এক্সচেঞ্জ রেট বিনিময় হার দেওয়া আছে কার কার মধ্যে, ইউএস ডলার এবং ইউরো। ইউএস ডলার এবং ইউরো, এই দুইটা মুদ্রার বিনিময় হার হচ্ছে 0.98 ইউরো সমান $1। 0.98 ইউরো সমান $1, এটা হচ্ছে একটা বিনিময় হার ইউএস ডলার এবং ইউরোর মধ্যে। মানে তোমার কাছে যদি 0.98 ইউরো থাকে তুমি $1 পাবা, বা কারো কাছে যদি $1 থাকে সে 0.98 ইউরো পাবে। এটা হচ্ছে একটা বিনিময় হার। হ্যাঁ, ইউরো এবং ডলারের মধ্যে বিনিময় হার হচ্ছে 0.98 সমান 1। আচ্ছা, এরপরে আরেকটা বিনিময় হার দেওয়া আছে ইউএস ডলার এবং হচ্ছে কানাডিয়ান ডলার। এই দুইটা মুদ্রার বিনিময় হার হচ্ছে $1 সমান 1.50 কানাডিয়ান ডলার। এখন এইখানেও কিন্তু বিনিময় হার দেওয়া আছে। ইউএস ডলার তোমার কাছে যদি $1 থাকে তুমি হচ্ছে 1.50 কানাডিয়ান ডলার পাবা, আবার কারো কাছে যদি 1.50 কানাডিয়ান ডলার থাকে সে $1 কিনতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে কানাডিয়ান ডলার আর ইউএস ডলারের বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট। এখন তোমাকে বলছে হোয়াট ইজ দ্য ক্রস রেট অফ দ্য ইউরোস টু কানাডিয়ান ডলার। ইউরো এবং কানাডিয়ান ডলারের মধ্যে ক্রস রেট কত বা আড়াআড়ি হার কত, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। মানে তোমার কাছে দুইটা দেশের বিনিময় হার দেওয়া আছে, ধরো ইউএস ডলার আর হচ্ছে ইউরোর এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, আবার ইউএস ডলার এবং কানাডিয়ান ডলারের এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। কিন্তু তোমার দরকার হচ্ছে ইউরোর সাথে কানাডিয়ান ডলারের এক্সচেঞ্জ রেটটা কেমন। এটা যদি তোমার দরকার হয় তাহলেই কিন্তু তুমি হচ্ছে ইউএস ডলারের মাধ্যমে, হ্যাঁ, দুটো দেশের মুদ্রার বিনিময় হার কত সেটা নির্ণয় করতে পারবা, বা ক্রস রেট কত সেটা তুমি নির্ণয় করতে পারবা। এখানে কমন কারেন্সি হচ্ছে ইউএস ডলার, ঠিক আছে। কমন কারেন্সি কোনটা, ইউএস ডলার। তো কমন কারেন্সির হিসাব তো আর আমাদের করা দরকার নাই, আমরা হচ্ছে কমন কারেন্সির সাপেক্ষে আমরা এই যে দুটা দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণ করব, সেটাকে কিন্তু আমরা ক্রস রেট বলে থাকি। মানে আমাদের যে কমন যে কারেন্সিটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমরা ক্রস রেট নির্ণয় করব না, কারণ সেটা আমাদের প্রয়োজনও নাই। কারণ কমন কারেন্সির বিনিময় হার তো নির্ধারণ করাই আছে প্রশ্নের মধ্যে, যে ইউএস ডলার আর হচ্ছে ইউরোর বিনিময় হার হচ্ছে 0.98 ইউরো সমান $1। আবার ইউএস ডলারের সাথে কানাডিয়ান ডলারের বিনিময় হার হচ্ছে $1 সমান 1.50 কানাডিয়ান ডলার। তো কমন কারেন্সির সাথে বিনিময় হার নির্ধারণ করাই আছে, মানে ইউএস ডলারের সাথে ইউরোরও বিনিময় হার কত সেটাও আমি জানি, ইউএস ডলারের সাথে কানাডিয়ান ডলারের বিনিময় হার কত সেটাও আমি জানি। আমি জানি না কোনটা, আমি জানি না হচ্ছে ইউরোর সাথে কানাডিয়ান ডলারের বিনিময় হারটা কত, এইটা আমি জানি না। হ্যাঁ, তো আমি যদি ওই ডলারের মাধ্যমে এই দুইটা দেশের বিনিময় হার নির্ধারণ করি সেটাই কিন্তু ক্রস রেট বা ক্রস এক্সচেঞ্জ রেট। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, ক্রস এক্সচেঞ্জ রেট সমান আমাদের সূত্রটা কি, ক্রস এক্সচেঞ্জ রেট সমান সূত্রটা হচ্ছে হোম কারেন্সি ভ্যালুকে, হোম কারেন্সি ভ্যালুকে আমরা হচ্ছে ফরেন কারেন্সি ভ্যালু দ্বারা ভাগ করব, তাহলেই কিন্তু আমাদের ক্রস রেট বা ক্রস এক্সচেঞ্জ রেট চলে আসবে। আচ্ছা, এখন কথা হলো হোম কারেন্সি কোনটা। ঠিক আছে, এই যে এখানে আমাদের বলছে যে হোয়াট ইজ দ্য ক্রস রেট অফ ইউরোস, এই যে অফ ইউরোস বলছে না, তো এই যে অফ ইউরোস, এই ইউরোসটাই হচ্ছে হোম কারেন্সি। ঠিক আছে, মানে যার ক্রস রেট বের করবা, এখানে কার ক্রস রেট বের করতেছি, ইউরোর ক্রস রেট বের করতেছি। হ্যাঁ, বলাই আছে হোয়াট ইজ দ্য ক্রস রেট অফ দ্য ইউরোস, ইউরোর ক্রস রেট কত। তো যার ক্রস রেট বের করবা সেই হচ্ছে হোম কারেন্সি। হ্যাঁ, টু কানাডিয়ান ডলার্স, কানাডিয়ান ডলার্স হচ্ছে ফরেন কারেন্সি। তো হোম কারেন্সি হবে তোমার 0.98 ইউরো, আর ফরেন কারেন্সি হবে তোমার 1.50 কানাডিয়ান ডলার। তো তুমি ভাগ করলে তোমার যে রেজাল্টটা আসবে সেটাও আমি বলে দিই। ঠিক আছে, ভাগ করলে তোমার যে রেজাল্ট আসবে 0.6533।
তোমার রেজাল্ট আসবে কত? 0.6533 ইউরো পার কানাডিয়ান ডলার। আচ্ছা, এইভাবে রেজাল্টটা লিখতে হবে, অথবা তোমরা যদি চাও আরেকভাবে রেজাল্টটা লিখতে পারো। এই রেজাল্টটা লিখা যাবে, সংক্ষেপেও লিখা যাবে। যেমন তুমি চাইলে এই রেজাল্টটাকে এভাবে লিখতে পারো যে ইউরোর সিম্বল হচ্ছে এইটা, ঠিক আছে? ইউরোর সিম্বল হচ্ছে 0.6533, তারপরে লিখতে পারো পার কানাডিয়ান ডলার। আচ্ছা, তাহলে এই 5 নম্বর অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 6, 7 এগুলো দরকার নেই, আমাদের টাইমও তো অনেক শেষ। আমি লাস্টের দিক থেকে বোর্ডের কিছু অঙ্ক করাই দিই, 2-3টা অঙ্ক একটু দেখাই দিই, এগুলা বাসায় প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা, 26 নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে। একটু আগে এই যে জলটির অঙ্কটা করাইছি, একদম সেম টাইপের অঙ্ক। এটা মনে হয় একদম সেম, এমন সহ সেম। একটা দশমিক আছে এখানে, মানে পয়েন্ট আছে। হ্যাঁ, এটা এমন সহ সেম। আচ্ছা, এটা হোমওয়ার্ক করে ফেলো, হ্যাঁ। 26 নাম্বার অঙ্ক হোমওয়ার্ক করে ফেলো। আর 26-এর পরে 27 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমি দেখাই দিই, 27 নাম্বার অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে। আচ্ছা, আমাদের 27 নাম্বার অঙ্কে বলা হয়েছে XYZ ব্যাংক কোটস এ বিড রেট অফ $0.784 for the Australian dollar and আক্স রেট অফ টাকা, সরি, আক্স রেট অফ $0.80। মানে XYZ ব্যাংক কোটস, XYZ ব্যাংক উল্লেখ করেছে যে বিড রেট হচ্ছে $0.784 আর আক্স রেট হচ্ছে 0.80, ঠিক আছে? এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারের হিসাব আর কি, ঠিক আছে? এই যে বলা আছে XYZ ব্যাংক কোটস এ বিড রেট অফ $0.784 ফর দ্য অস্ট্রেলিয়ান ডলার, মানে এই ডলারটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার এবং আক্স রেট হচ্ছে $0.80। বলছে হোয়াট ইজ দ্য বিড আস্ক পার্সেন্টেজ স্প্রেড। বিড আস্ক পার্সেন্টেজ স্প্রেড কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। সো আমাদের 1 নাম্বার যে রিকোয়ারমেন্ট, প্রবলেম 27-এর 1 নাম্বার যে রিকোয়ারমেন্ট, বিড আস্ক পার্সেন্টেজ স্প্রেড বের করতে বলছে। সো আমরা লিখবো ক্যালকুলেশন অফ বিড আচ্ছা, আরো কিছু ক্লাস হলে ভালো হয় সেটা বুঝতে পারছি, বাট আমার হচ্ছে শনিবারে 3টা অনলাইন ক্লাস থাকে, তো যার কারণে ওই দিনও ক্লাস না পসিবল হবে না। আচ্ছা, দেখি তারপর যদি সময় বের করতে পারি জানাবো। আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে বলছে বিড আস পার্সেন্টেজ স্প্রেড। সো লিখলাম ক্যালকুলেশন অফ বিড আস্ক পার্সেন্টেজ স্প্রেড, বিড আস পার্সেন্টেজ স্প্রেড। আচ্ছা, এত বড় লাইনটা পরিবর্তে আমরা চাইলে শর্টে এখানে অ্যাস ব্যবহার করতে পারি, হ্যাঁ। বিড আস পার্সেন্টেজ স্প্রেড, এটাকে আমরা সংক্ষেপে অ্যাস ব্যবহার করতে পারি, বা তুমি চাইলে উইনো দিয়ে এই পুরো কথাটাও লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। উইনো আমরা জানি অ্যাস সমান, আমাদের সূত্রটা হচ্ছে কি, বিড আস্ক স্প্রেডের সূত্রটা কি, আস্ক প্রাইস মাইনাস বিড প্রাইস ডিভাইডেড বাই আস্ক প্রাইস ইন্টু 100। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে আস্ক প্রাইসের পরিবর্তে মান বসাই দিই যে 0.80, তারপরে বিড প্রাইসের পরিবর্তে আমরা যদি মান বসাই দিই 0.784 এবং আক্স প্রাইসের পরিবর্তে আমরা 0.80 বসাই, দেন আমরা যদি 100 গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে? সম্ভবত 2% আসে রেজাল্ট। তারপরেও একটু আমি করে দেখি ক্যালকুলেশনটা 2% আসে কিনা। 0.80 থেকে আমরা, সরি, হ্যাঁ,
2%ই আসে, হ্যাঁ 2% আসে, মাত্র ক্যালকুলেশন করে দেখলাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে বিডাস স্প্রেড তো আমরা বের করে ফেলছি। এখন আমাদের বলছে কি রিকোয়ারমেন্ট 2 তে, ইফ এ ইউরো ইজ ওর্থ $0.80, মানে ইউরোর ওর্থ যদি $0.80 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস, মানে ডলারের মূল্যটা বের করো মানে ইউরোতে। ঠিক আছে, বলছে ইফ এ ইউরো ইজ ওর্থ $0.80, মানে ইউরোর মূল্য যদি $0.80 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস, মানে তাহলে একটা ডলারের মূল্য কত ইউরোতে, সেটা আমাদেরকে বের করতে বলছে। হ্যাঁ, আমি হচ্ছে এটা দেখছি যে 7, 8, 9, 10 আছে, বাকিগুলাতে থিওরি থিওরি আছে, হ্যাঁ। আর এই এক্সচেঞ্জের ডিটারমিনেশন এই চ্যাপ্টারটাই হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস এই ক্যালকুলেশনটা করব। এটা জাস্ট ছোট্ট একটা রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট 2 দিয়ে আমরা লিখব যে ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস, ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস, ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস। আচ্ছা, এটা সমান দিয়ে আমরা একটা সূত্র বসাবো যে 1/, স্পট রেট, 1/, স্পট রেট। এখন স্পট রেট বলতে আমরা বুঝি হচ্ছে মানে বর্তমান যে রেটটা আর কি, হ্যাঁ। এই যে আক্স রেট যেটা, সেটাকে আমরা হচ্ছে স্পট রেট বলে থাকি। তো ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস যদি বের করতে বলে, তাহলে আমরা 1/, স্পট রেট এই সূত্রটা অ্যাপ্লাই করব। সো আমরা 1কে যদি 0.80 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্টটা আসে কত, আসে 1.25, $1.25 আসে, পাশে লিখে দেব পার ইউরোস, মানে 1 ইউরো সমান $1.25, 1 ইউরো সমান 1 ইউরো সমান আমাদের $1.25, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। মানে এখানে বলে দিছে যে ভ্যালু অফ এ ডলার ইন ইউরোস, মানে আমাদের ডলারের ভ্যালুটা কত, হ্যাঁ, ইউরোর হিসাবে। আমরা দেখতে পাচ্ছি যে 1 ইউরোতে আমাদের ডলারের মূল্য দাঁড়াচ্ছে 1.25। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার। আর আজকের লাস্ট অঙ্ক করব, সেটা হচ্ছে 28 নাম্বার। 28 নাম্বার অঙ্কটাতে কি বলছে সেটা আমরা একটু খেয়াল করি। এখানে বলছে অ্যাজুম বাংলাদেশি কারেন্সি টাকা ইজ ওর্থ ডলার হচ্ছে $0.0125, মানে বাংলাদেশি কারেন্সি হচ্ছে টাকা। তো 1 টাকা সমান আমরা ডলার পাবো $0.0125, এই ডলারটা আমরা পাবো। আর ইন্ডিয়ান রুপির অর্থ হচ্ছে $0.0175, মানে এখানে আমাদের দুইটা বিনিময় হার দেওয়া আছে, টাকার সাথে ডলারের বিনিময় হার দেওয়া আছে, আর রুপির সাথে ডলারের বিনিময় হার দেওয়া আছে। আবার বলতেছি, অ্যাজুম বাংলাদেশি কারেন্সি টাকা, মানে বাংলাদেশি কারেন্সি হচ্ছে টাকা, ইজ ওর্থ $0.0125, বাংলাদেশি কারেন্সি হচ্ছে টাকা যার মূল্য হচ্ছে $0.0125। তাহলে 1 টাকা সমান কয় ডলার, $0.0125। তো এটা হচ্ছে টাকা আর ডলারের বিনিময় হার। আর ইন্ডিয়ান রুপি, হ্যাঁ, 1 রুপি সমান ডলার হচ্ছে $0.0175, তো 1 রুপি সমান ইউএস ডলার হচ্ছে $0.0175। তো এটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সির সাথে ইউএস ডলারের একটা বিনিময় হার। এখন বলছে ক্রস এক্সচেঞ্জ রেট অফ রুপিস উইথ রেসপেক্ট টু টাকা, মানে আমাদের রুপির আড়াআড়ি বিনিময় হার নির্ধারণ করতে বলছে, রুপির আড়াআড়ি বিনিময় হার নির্ধারণ করতে বলছে। সো আমাদের রুপিটা হবে হোম কারেন্সি ভ্যালু, মানে রুপির যেই ডলারের যে রেটটা আছে, হ্যাঁ, সেটা হবে হোম কারেন্সি ভ্যালু উইথ রেসপেক্ট টু টাকা, তো টাকাটা হবে ফরেন কারেন্সি ভ্যালু। তো আশা করি এটা আমরা সমাধান করতে পারবো। আমি জাস্ট হচ্ছে সংক্ষেপে দেখাই দিই যে কিভাবে হচ্ছে আমরা এই সমাধানটা করব। নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে বলছে। আচ্ছা, আমি করেই দিচ্ছি, লিখলাম ক্যালকুলেশন অফ ক্রস এক্সচেঞ্জ রেট। এর মধ্যে লেখা যায় না আর কি, পিডিএফ ফাইলটার মধ্যে লেখা যাচ্ছে না। আচ্ছা, উইনো আমরা জানি ক্রস এক্সচেঞ্জ রেট সমান
আচ্ছা, ক্রস এক্সচেঞ্জ রেট সমান হোম কারেন্সি ভ্যালুকে আমরা ভাগ করব ফরেন কারেন্সি ভ্যালু দ্বারা। আমাদের হোম কারেন্সি ভ্যালু কোনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ভুল করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এই যে বলা আছে ক্রস এক্সচেঞ্জ রেট অফ রুপি, এই যে অফ রুপি বলছে না, তার মানে রুপির ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে বলছে। যার ক্রস এক্সচেঞ্জ রেট বের করতে বলবে সে হচ্ছে হোম কারেন্সি। হ্যাঁ, আর উইথ রেসপেক্ট টু টাকা, টাকা হচ্ছে ফরেন কারেন্সি। তো রুপির যেই হচ্ছে বিনিময় হারটা আছে ডলারের সাপেক্ষে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 1 রুপি সমান $0.0175। তো এই যে রুপির 1 রুপির পরিবর্তে আমরা যে ডলারটা পাবো হোম কারেন্সি ভ্যালুতে আমরা সেই মূল্যটা বসাই দিব 0.0175। আর ফরেন কারেন্সি ভ্যালুতে আমরা কি বসাবো, ওই যে ফরেন কারেন্সি তো টাকা, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টাকা বলছে, সো ফরেন কারেন্সি হচ্ছে টাকা। এখন টাকা 1 টাকা সমান আমরা কত ডলার পাচ্ছি, $0.0125 পাচ্ছি। সো আমরা হচ্ছে ফরেন কারেন্সি ভ্যালুতে 0.0125 বসাই দিব। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি ক্রস এক্সচেঞ্জ রেট বের হচ্ছে 1.40 টাকা। 1.40 টাকা, পাশে লিখবো পার ইন্ডিয়ান রুপি। আচ্ছা, এরপরে আমাদের রিকোয়ারমেন্ট বিতে আমরা যাই। হ্যাঁ, এখানে হচ্ছে 1.4 আসে, 1.4 টাকা পার ইন্ডিয়ান রুপি। মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ক্রস এক্সচেঞ্জ রেট কত আসে, 1.40 টাকা আসে। অর্থাৎ ইন্ডিয়ান এক টাকা সমান বাংলাদেশি 1.40 টাকা। আমরা ক্রস এক্সচেঞ্জ রেটের মাধ্যমে হ্যাঁ নতুন কিন্তু একটা বিনিময় হার পেয়ে গেলাম যে ইন্ডিয়ান 1 টাকা সমান বাংলাদেশি 1.40 টাকা। আচ্ছা, এরপর আমাকে বলছে যে ইফ ইউ উড হ্যাভ 10,000 রুপি, যদি তোমার কাছে 10,000 রুপি থাকে, হোয়াট উইল বি ইটস ভ্যালু অফ বাংলাদেশি টাকা। তাহলে বাংলাদেশি টাকা এটার ভ্যালুটা কত? তো 14,000 টাকা হবে, বাংলাদেশি টাকায় 14,000 টাকা হবে। কারণ 1 টাকা, এক রুপি দিয়ে তুমি যদি হচ্ছে 1.40 টাকা পাও, তাহলে 10,000 রুপি দিয়ে কয়টা পাবা? গুণ করলেই তো পাওয়া যাবা, তাই না? 1 রুপি দিয়ে তুমি 1.40 টাকা পাবা। এ তো বিনিময় হার, এটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বিনিময় হার। 1 রুপি দিয়ে 1.40 টাকা পাবা। তো তোমার কাছে যদি 10,000 রুপি থাকে, তাহলে তুমি কয় টাকা পাবা? তো ওই 10,000 রুপির সাথে 1.40 গুণ করতে হবে। গুণ করলেই কিন্তু 14,000 টাকা পাবো, সেটা আমরা জানতে পারবো। তা আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখব ভ্যালু অফ টাকা, ভ্যালু অফ টাকা, সরি, ভ্যালু অফ টাকা অফ 10,000 রুপিস। আচ্ছা, ভ্যালু অফ টাকা অফ 10,000 রুপিস মানে 10,000 রুপি হিসাবে টাকার মূল্যটা কত? হ্যাঁ, ভ্যালু অফ টাকা অফ 10,000 রুপিস সমান, সমান চিহ্ন দিয়ে আমরা হচ্ছে ওই 10,000-এর সাথে আমাদের যে এক্সচেঞ্জ রেট, ক্রস এক্সচেঞ্জ রেট যেটা বেরোইছে 1.40, সেই 1.40 গুণ করে দিব। আচ্ছা, গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে 14,000 টাকা আমরা পাবো। মানে যদি 10,000 রুপি আমাদের কাছে থাকে, তাহলে আমরা 14,000 টাকা পাবো। এই হচ্ছে আমাদের 28 নম্বর অঙ্কের অ্যান্সার। তো যে কয়টা অঙ্ক করাইছি আর কি, মানে ছোট অঙ্ক যদি আসে তাহলে দেখা গেছে এখান থেকে আসতে পারে। আর বড় অঙ্ক এখন ধরতে গেলে কি, মানে রবিবারে যেহেতু এক্সাম, আমার শনিবারে হচ্ছে খুবই কম টাইম আমার কাছে আছে। মানে 3টা ক্লাস নেওয়ার পরে আর এনার্জি থাকে না, যে আরেকটা ক্লাস নিতে পারবো কিনা আমি জানি না। তো যে কটা করাইছি এগুলো করো, যদি পারি তাহলে আমি হয়তো বা জানাই দিব যে ক্লাসটা নিতে পারবো, সেক্ষেত্রে আমি ক্লাস নিয়ে নিব আগামীকালকে। আর যদি না পারি তখন কিছু করার নাই, এখানে ম্যাক্সিমামই থিওরি আসবে। স্যার হয়তো বা ছোট একটা ম্যাথ দিতে পারে আর কি। ঠিক আছে, যে লেন্ডিং ব্রোয়িং এর অঙ্কগুলো অনেক বড়, মানে সেই অঙ্কটা দিলে হয়তো বা একটা অঙ্কে 10 মার্কস দিয়ে দিবে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফিনান্সে তো এমনি ম্যাথ কম, মনে হয় না যে বড় একটা অঙ্ক দিয়ে 10 মার্কস দিয়ে থিওরি কমাই দিবে, এরকম দেওয়ার সম্ভাবনা খুবই কম। দেখবা যে ম্যাক্সিমামই হচ্ছে থিওরি দিয়েছে, হয়তো বা ছোট একটা 5 নাম্বারের অঙ্ক দিতে পারে। তো এই যে ক্রস রেটের যে অঙ্কটা করাইলাম, বা বিড আস্ক স্প্রেডের যে অঙ্কটা করাইলাম, এখান থেকে একটা অঙ্ক থাকতে পারে। আর তারপর আমি বলতেছি যে যদি পারি আমি কালকে ক্লাস নিব।
আর না পারলে হয়তো বা নেক্সট ক্লাস থেকে আবার কন্টিনিউ করব। তো ঠিক আছে, আজকের ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।